শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা বাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় মোদের গরব মোদের আশা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। রয়েছেন ভাষা সৈনিক ডক্টর কে এম মাকসুদুর রহমান এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা এই দুজন আলোচকের সাথে আলোচনা করব। চলে যাই প্রথমেই ভাষা সৈনিক ডক্টর কে এম মাকসুদুর রহমান, আপনার কাছে। যে বিষয়টি বলছিলাম, কোনো বিশেষ ঘটনা অনেকটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, সুদূর প্রসারী হয়ে ওঠে, সেরকম একটি বিশেষ ঘটনা, আত্মত্যাগের ঘটনা আমাদের এই মহান ভাষা আন্দোলন। যদি বিষয়টি সম্পর্কে একটু বলেন। দেখুন, আমি তখন মেডিকেল কলেজে পঞ্চম বর্ষ, অর্থাৎ আমাদের MBBS কোর্সের শেষ বর্ষের ছাত্র। তখন আমরা মেডিকেল কলেজ হোস্টেলের, যেখানে এখন আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, শহীদ মিনার, ওখানেই আমাদের হোস্টেল ছিল। তো যখন এই ঘটনাটি ঘটে, বন্দুকের গুলি, তখন আমি কর্তব্যরত ছিলাম। আমাদের ইমার্জেন্সির পাশেই একটা ওয়ার্ডে এক মুমূর্ষু রোগীকে দেখতেছিলাম। তখন ওই সময় আমরা মানসিক দিক থেকে এইরকম একটা যে বিস্ফোরণ ঘটবে সেটা কোনোদিন কল্পনাও করি নাই। আমরা বস্তুত পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হতে যাচ্ছি সকলে সেই রূপে। যখন ঘটলো তখন তাড়াহুড়া দৌড়াদৌড়ি করে আমরা ইমার্জেন্সিতে এসে দেখলাম যে এর মধ্যে দুজন মৃত, তাদের লাশ নিয়ে এসছে, আর একজন মুহূর্ত অবস্থায়। সেই অবস্থায় সকলে আমরা কিংকর্তব্য বিমূঢ়, এবং আমাদের সিনিয়র যে ডাক্তার আছেন, তখনকার দিনে তো খুব অল্প সীমিত ডাক্তার ছিল হসপিটালে, সকলেই এসে তাদের সেবা শুশ্রূষা দেওয়া, যা ডক্টরের হিসাবে করণীয় কর্তব্য করেছেন। এবং তার পর মুহূর্তের তো ইতিহাস আপনাদের সকলেরই জানা, এটাই আপনার। এবং ওই ঘটনাটি বস্তুত বলতে গেলে কি, তখন ওই মহাযুদ্ধ কেবল শেষ হয়েছে, কিছুদিনের মধ্যে তখন অ্যাটম বোমার কথা সকলেরই স্মরণ আছে। এইটা সেই খুদে অ্যাটম বোমা বা আণবিক বোমা বলা চলে, যেটার মহাবিস্ফোরণ ঘটে 71 সালে। স্বাধীনতার বীজ বলতে গেলে একটু পিছনের দিকে যেতে হয়। আমরা তখন ছাত্র, কলেজের ছাত্র, রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না থাকলেও যেহেতু হিন্দু, মুসলমান, মুসলিম লীগ, কংগ্রেসের ব্যাপার ব্রিটিশের আমলের শেষ দিকে, তখন 46 সালে সরওয়ার্দী সাহেব উনি দিল্লিতে মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগ দিলেন, এবং ওখানে সিদ্ধান্ত হলো যে না, পূর্ব পাকিস্তান আলাদা সত্তা থাকবে না, একটা অন্য প্রদেশের মতো পাকিস্তানের একটা অঙ্গ হবে। তখন থেকেই আমরা মনে করলাম যে না, এটা তো আমাদের ঠকিয়েছে, আমাদের নিজস্ব সত্তা। তখন বীজ বলতে গেলে আমরা তখন থেকেই বীজ বোনা হয়ে গেছে। যখন স্বাধীন হলাম ব্রিটিশ শাসন থেকে, তারপরে যখন এই বছরের শেষ নাগাদের 47 সালের 14ই আগস্ট শেষ হওয়ার আগেই স্ট্যাম্পে দেখি উর্দুতে লেখা, যেটা ব্রিটিশ টাইমে ইংলিশে লেখা থাকতো, মানি অর্ডারে উর্দুতে এবং ইংলিশে লেখা। আগে বাংলায় থাকতো কি না থাকতো মনে নাই। তা আমার মায়ের কাছে স্কুল শিক্ষয়িত্রী হিসাবে যখন মানি অর্ডার আসে, মাও বুঝতে পারে না কি লেখা আছে, আর আমরা তো তখন কলেজের বাড়িতে ছিলামও না যে আধা ইংরেজি আধা বলে কিছু বুঝাবো, তাও সুযোগ ছিল না। তো এক্ষেত্রে সেই বীজ বোনা তখন থেকেই। তারপরে আজকে গুগলসে গেলে দেখবেন পত্রপত্রিকায় বিস্তারিত এসছে। তারপরেই ওই আব্দুল হক সাহেব, এক উর্দু ভাষী, উনি উর্দু ভাষার প্রচারের জন্য, সর্বস্তরে গ্রহণের জন্য পাকিস্তান সরকারের চাপ দিতেছিলেন। ওনাদের একটা সংঘ ছিল, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, স্ট্যাম্প, সরকারি ভাষা এবং অন্যান্য কার্যক্রমে যেন উর্দু চালু করে, এবং একমাত্র উর্দুই চালু হয়। সেইটাই কায়েদ আজম মোহাম্মদ আলী জিনা নিজের দুবার বলেছেন পূর্ব বাংলায় এসে।
আর পরবর্তীতে নাজিমুদ্দিন যখন বলল তখন এই আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা হলো। আমরা একটু শুনে আসি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, যে কথা বলছিলাম মোটামুটি পেছনের একটি ইতিহাস বা স্মৃতিচারণ আমরা শুনতে পেলাম। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যদি বলি যে ২১-এর চেতনা সম্পর্কিত যে ধরনের আনুষ্ঠানিকতা বা যে ধরনের কার্যক্রম হয়, তা কি শুধুই উপরতলীয় একটা প্রভাব বা প্রকাশ বা নিতান্ত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাস্তবায়নের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি? আপনি কিভাবে দেখছেন? আপনার শুরুতে যে সূচনা বক্তব্য ছিল সেখানে জানিয়ে দিয়েছেন যে অনুষ্ঠানটির নাম মোদের গরম মোদের আশা। আমি সেখান থেকেই শুরু করতে চাই। ভাষা আন্দোলন নিঃসন্দেহে আমাদের গৌরব, আমাদের অহংকার, যে আমরা আমাদের ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা করবার জন্যে লড়াই করেছি। পাকিস্তান কাঠামোর ভেতরে এটাই ছিল প্রথম লড়াই। এবং বদরুদ্দিন ওমর যথার্থই বলেছিলেন যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি মুসলমানের ঘরে ফেরা হলো আর কি। অবশ্য তার সঙ্গে আমি একটু সবিনয় যোগ করব, ঘরে ফেরার সূচনা হয়েছিল মাত্র, ঘরে ফেরা হয়নি। ঘরে ফিরেছিল ৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তো ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, কারণ বাংলা ভাষা আমার আত্মপরিচয়ের সূচক ছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেই বার্তাটি আমরা পৌঁছে দিয়েছিলাম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে। তো যেহেতু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র, সেই কারণে ভাষা আন্দোলন আমাদের কাছে অনেক বড় মাপের একটি অর্জন হিসেবে বিবেচিত। কিন্তু এই যে আশা, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক অর্জনটা ছিল বাংলা একাডেমি। ১৯৫৫ ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। একই সমান্তরালে প্রতিষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের কাজ ছিল বাংলায় পাঠ্যপুস্তক প্রণয়ন এবং প্রকাশন করা, আর বাংলা একাডেমির কাজ ছিল বাংলা ভাষা ও সাহিত্যের পরিচর্যা করা। আমরা জানি যে ১৯৭২-এ এই দুটো প্রতিষ্ঠান একীভূত হয়ে আজকের বাংলা একাডেমি হলো। তা আমাদের আশার একটি জায়গা এই প্রাতিষ্ঠানিক বাংলা একাডেমির মধ্য দিয়ে অনেকটা প্রতিফলিত হলো বলা যায়। কিন্তু ভাষা নিয়ে যে আমাদের স্লোগান ছিল, ভাষা নিয়ে যে আমাদের আশা ছিল, সেটি কতটুকু হলো? ফেব্রুয়ারি মাস এলেই আমরা উচ্চ কণ্ঠে জানান দিই যেটা আমার ভাষার মাস। অবশ্য এখন আর একটি বড় অর্জন হয়েছে ভাষার মাসের সুবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটাও কিন্তু একটা অর্জন, আমাদের গৌরবের অর্জন। কিন্তু বা ২১শে ফেব্রুয়ারি হলে ২০শে ফেব্রুয়ারির শেষ হয়ে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে যে আনুষ্ঠানিকতার সূচনা হয়, যা ২১ তারিখ দুপুরবেলা পর্যন্ত চলমান থাকে, এই অনুষ্ঠানে বাঙালির উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ দেখে মনে হয় যে বাঙালি সত্যিই বোধহয় ভাষার জন্যে অনেকটা ঐকান্তিক। কিন্তু দুঃখিত, অনেকটা তির্যক মন্তব্য করতে হচ্ছে যে বাংলা ভাষার মর্যাদাকে আমরা রক্ষা করতে পেরেছি। দুটো ভাবে আমার মন্তব্য, এই তির্যক মন্তব্য আমি বিস্তৃত করবার চেষ্টা করব। একটি হচ্ছে যে আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার উঁচু পর্যায়ে বাংলা এখনো স্বীকৃত নয় বা অনুসৃত ভাষা নয়। আদালতের রায় বাংলায় লেখা হয় না, এই একটা দিক আছে। আর একটা দিক হলো যতটুকু বা বাংলা চর্চা আমরা করি তার মান প্রশ্নবিদ্ধ। আমরা লিখতে পড়তে বলতে বাংলার মানকে অনেকটাই জলাঞ্জলি দিয়ে বসে আর কি।
সেই জন্যে আসার জায়গাটাতে অনেক বড় রকমের ঘাটতি রয়ে গেছে বলে আমার মনে হয়। আমরা এই বিষয়ে আরো শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, লিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি। আশা করি আমাদের ছেড়ে যাবেন না। ফিরে এলাম লিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর কে মাকসুদুর রহমান স্যার যে কথা বলছিলেন যে বাংলা ভাষার যে ব্যবহার এবং আপনাদের আন্দোলনের যে স্লোগান ছিল সেখানে সর্বস্তরে বাংলা চালু করারও একটি বিষয় ছিল, সেই বিষয়েও আসলে অনর্জিত রয়ে গেছে, সেই বিষয়গুলোই বলা হচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এখন কথা গেল আমরা সকলেই চাচ্ছি বাংলা ভাষার জন্য আমরা জীবন দিলাম, আত্মবিসর্জন দিলাম, এবং ওই সময় হতাহত আরও হয়েছে তাদের, এবং নানাভাবে নির্যাতিত, কেউ জেলের ভিতরে। এটার জন্য আমরা ওই প্রফেসর সাহেব যে এইমাত্র বললেন একদিনের জন্য আমরা এমনভাবে মনে হয় যে আমাদের জীবদ্দশায় আর কোনো কার্যক্রম আছে কিনা সন্দেহ। কিন্তু এখানে গিয়া একটু ব্যতিক্রম বলে রাখি, একদিন আমাকে খুব সম্ভবত 3টার থেকে 4টার ভিতরে ওই শহীদ মিনারে যাওয়ার সুযোগ হয়েছিল। গিয়া ওখানে যে অবস্থা দেখলাম সেটা দেখার বাদে আর ইচ্ছা হয় না, মনে হয় না যে এই শহীদ মিনার রাত্রে 12টার সময় থেকে দুপুর 12টা পর্যন্ত কি দেখেছি, আর এ কোন অবস্থায় আমরা এসেছি। যত ময়লা নোংরা অবস্থা, ফুলের এখানে ওখানে ছড়াছড়ি, অর্ধেকের 3 ভাগের 2 ভাগ তো ফুল নাই, ইত্যাদি। আবার তার পরবর্তীতে আমি গিয়েছিলাম, আমি আর আমার ছেলেকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আজিমপুর কবরস্থানে, যেখানে আমাদের এই শহীদ বরকত, রফিক এদের 2টা কবর আছে। সেখানে আমি আর কাউকে উপস্থিত আমরা দেখলাম না ওই সময়ে। যাই হোক, এখন বলার উদ্দেশ্য যে বাংলা আমরা সর্বস্তরে চালু করব। এখন কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন প্রতিদিন এই পত্রপত্রিকায় বা টেলিভিশনে বানান সম্বন্ধে নানা রকম প্রশ্ন, সেই বিবিসিও বলেন, নানা সাক্ষাৎকার নিয়েছে। বানান এখন নানাবিধ মতাদর্শে আমি বিস্তারিত যাব না। এখন আমরা নানা ভাষায় কথা ব্যবহার করলেও অনেক, কিন্তু নিজের ভাষায় প্রকাশ করা যেমন সকলের জন্য সহজ, এবং কিন্তু এই বানান বিভ্রাটটা কিভাবে সমাধান করবেন সেটা আমরা মনে করি আমাদের পণ্ডিতদের উপরই ছেড়ে দেওয়া উচিত, এবং আশা করি ওনারা এটাকে সমাধান করবেন। আর স্মরণ থাকতে পারে ইংরাজি ভাষা এখন আন্তর্জাতিক ভাষা, সেখানেও আমাদের দেশেই 2 রকম ব্যবহার হয় স্পেলিং বা বানান। যেমন প্রোগ্রাম আমরা বিলেতি প্রোগ্রামে বলি একরকম, আবার আমেরিকান প্রোগ্রামে একরকম। তো আগে জানতাম যে বাংলা ভাষায় পশ্চিম বাংলার বানান বা একরকম উচ্চারণ, আমাদের বানান বা একরকম উচ্চারণ হতে পারে, জায়গা বিশেষে আছেও হয়তো। কিন্তু আমি মনে করি যে এখন আমাদের সময় এসছে, বর্তমান জামানার চাহিদা অনুযায়ী এই ভাষা সংস্কারের কিভাবে সমাধান করা যায় যাতে সকল স্তরের সকলের জন্য সহজ হয়। আর দ্বিতীয় হলো আমাদের স্কুল শিক্ষক যারা শিখাবেন তাদের দিকে যেন মনোযোগ দেওয়া হয় যে এই ভাষা, আর এটা ভাষার আমি বানান বলবো না। আমরা যখন আমার আগে বয়সে স্ক্রাবল খেলতাম, তো একদিন এক স্ক্রাবল খেলার এক আমার বন্ধু, তার স্ত্রী আবার ব্রিটিশ মহিলা ছিলেন, তো কথাই ছিল চুক্তি যে আমাদের শব্দটা হতে হবে ইংলিশ, কোনো বিদেশি শব্দ অরিজিন হতে হবে না। তা আমরা ওই অক্সফোর্ড ডিকশনারি পাশে নিয়ে খেলতে বসে দেখি যখনই কোনো কন্টেস্ট করি অরিজিন দেখা যায় ফ্রেঞ্চ, না হয় ল্যাটিন, না হয় অন্য ভাষা, কোনো সময় হিন্দিও পাই। তো এরকম দেখা যায় উৎস অন্য হতে পারে। তো আমাদের বাংলা ভাষাতেও ঠিক তেমনি অন্যরকম শব্দ আসা উচিত, তাতে সমৃদ্ধশালী হবে। উদাহরণস্বরূপ আমাদের বর্তমানে প্রধান 2টি রাজনৈতিক দল আছে, একটি নাম আওয়ামী লীগ। আপনি লক্ষ্য করেছেন কিনা এই 2টি শব্দ, একটি হলো ইংরেজি আর একটি হলো উর্দু শব্দ। আওয়ামী হলো আম জনতাকে আওয়াম বলা হয় উর্দুতে, আর লীগ তো সকলেই জানেন সংঘ বা ইংরেজি শব্দ। এইরকম
হয়েও কিন্তু এটা আমরা বাংলাদেশে সকলে গ্রহণ করে নিয়েছি, কেউ কোনো দিন উচ্চবাচ্য করেনি। তো আমরা মনে করি এখন কথাবার্তা বলতে গেলে অনেক সময় ইংলিশ শব্দ এসে যায়, হয়তো আমার মধ্যেও এসে যাবে, বিশেষ করে আমার বস্তুত ব্যক্তিগত কারণ যে বহুদিন আমি দেশের বাইরে ছিলাম, যা তা সত্ত্বেও আমি মনে করি যে না, প্রচলন হওয়া উচিত। এবং বিদেশি শব্দ, যেমন আজকালকার দিনে এই তথ্য প্রযুক্তি যুগে নানা ধরনের শব্দ, সে ইন্টারনেট বলেন, মোবাইল বলেন, ফোন বলেন, ব্যাটারি বলেন, সবগুলোই তো ইংরেজি শব্দ, কিন্তু গ্রহণ তো করে ফেলেছি, কাজেই অন্য শব্দ গ্রহণ করতে অসুবিধা কোথায়? জি স্যার, যে কথা বলছিলেন। আমি ডক্টর কে মাকসুদুর রহমানকে ধন্যবাদ জানাবো যে আমার মনের অনেকগুলো কথা তিনি বলে বসেছেন আর কি, তার অভিজ্ঞতা প্রসূত উপলব্ধ সত্য থেকে তিনি কথাগুলো বলেছেন। আচ্ছা, প্রথম কথাটি হলে এভাবে বলি যে আমাদের যে শহীদ মিনার আছে, আমার কাছে মনে হয় এটা 12 ঘন্টার শহীদ মিনার। রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা, তার আগে বা পরে শহীদ মিনার থাকে না। শহীদ মিনারটা তখন শহীদ হয়ে যায়, শহীদ অবস্থায় থাকে, ওই 12 ঘন্টায় পুনরুজ্জীবিত করা হয় আর কি। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কে, এটা কিন্তু আজও আমরা জানি না। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়, গণপূর্ত অধিদপ্তর, না সিটি কর্পোরেশন? কেউ, কারো দায়িত্ব নাই এই জায়গাটির পবিত্রতা রক্ষা করা, সংরক্ষণ করা ইত্যাদির ব্যাপারে আদালতের কিন্তু নির্দেশনামা আছে, তারপরেও কোনো কাজ হয় না। আচ্ছা, আর একটা কথা, বানানের কথা বলেছেন। বানানের ক্ষেত্রে একটা দারুণ নৈরাজ্য চলছে। বানানের ক্ষেত্রে দিক নির্দেশনা দেবার একমাত্র অধিকার বাংলা একাডেমির। বাংলা একাডেমি প্রমিত বানান আছে, কিন্তু অনুসরণ করে না তারা। যেমন বাংলা পত্রিকাগুলো এই ক্ষেত্রে এই অনুসরণ না করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় আছে। আচ্ছা, বাংলা একাডেমিকে যদি না মানা হয় তো তাহলে প্রমিত বানানটা কি করে হবে? বাংলা একাডেমিতে যারা আছেন, কাজ করছেন, বাংলা একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে ভাষা বিজ্ঞানী যারা পণ্ডিত মানুষ, তারা যে দিক নির্দেশনা দেবে সেটা মেনে চলা দরকার বলে আমি মনে করি। পশ্চিম বাংলায় বাংলা একাডেমি সেই কাজটি করছে। বানানের সহজীকরণ এখন হচ্ছে, অনেক হ্রস্বইকার ব্যবহার করছে যা এক সময় দীর্ঘইকার ছিল, যেমন বাড়ি, গাড়ি, শাড়ি ইত্যাদি আমরা হ্রস্বইকার দিয়ে ব্যবহার করছি। আর ভাষা, বাংলা ভাষায় অন্য ভাষার শব্দ কিন্তু আছে। যেমন ধরুন, বাংলা ভাষায় ফার্সি শব্দ আছে 8,000-এর মতো। আমরা হরহামেশা যে শব্দগুলো ব্যবহার করি, নামাজ, বাজার, মুরগি, এগুলো কোনোটাই বাংলা শব্দ নয়, এবং এগুলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ, ইংরেজি শব্দ অনেক এসে গেছে। এখন তো আমরা মোবাইল ফোন, বাংলা একটা করা হচ্ছে মুঠোফোন, ব্যবহার করা হয় না। তারপরে ফোন, বাংলায় করা হলো দূরালাপনি, তো ওটা দূর হয়ে গেল, অত বড় বলা যায় না, ফোন ফোনে, এটা চলে। একটা কথা, আমি ডক্টর কে মাসুদুর রহমানের সঙ্গে একমত যে যে ভাষা অন্য ভাষা থেকে যত বেশি গ্রহণ করবে সেই ভাষাটি তত গতিশীল থাকবে। তার সবচেয়ে বড় প্রমাণ ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা 700 কোটি মানুষের মধ্যে 400 কোটির বেশি মানুষ ইংরেজিতে ভাব বিনিময় করে। তার পেছনে ইতিহাস আছে, রাজনীতি আছে, মানছি সবই, কিন্তু ভাষা হিসাবে ইংরেজি ভাষা অত্যন্ত গতিময়, অনেক সমৃদ্ধ, এই জন্যে যে তারা অকাতরে বিভিন্ন ভাষা থেকে গ্রহণ করেছে। এমনকি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে 140টি ভারতীয় ভাষা আছে। তো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু আমার স্বকীয়তা বজায় রেখে, এটা মনে রাখতে হবে। আপনার সঙ্গে আমি একমত যে আমরা কিন্তু স্বকীয়তা বজায় রাখতেই হবে। বাংলা ভাষার যে সমৃদ্ধি আছে, যে সম্পদ আছে, যে মাহাত্ম্য আছে, তাকে আমি জলাঞ্জলি দেব না। কথায় কথায় আপনি যেটা বলছেন যে অনেক সময় ইংরেজি এসে যায়, হ্যাঁ, অস্বীকার করছি না, কিন্তু বাংলাদেশে শিক্ষিত কিছু মানুষ আছেন, তারা ভাবেন
যে বাংলা ইংরেজির খিচুড়ি মিশিয়ে কথা বলতে পারলে বোধহয় তাদের আভিজাত্যটা ফুটে বেরোয়। আসলে তা না। আমি মনে করি তারা দুটো ভাষারই অপমান করছেন, কারণ তারা ইংরেজিও ঠিকমতো জানছেন না, বাংলাও ঠিকমতো জানছেন না। এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে একটি অভিজ্ঞতার কথা বলি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাবার পরে যখন লন্ডনে বেড়াতে গেলেন, বেড়াতে না আমন্ত্রিত হয়ে গেছেন, তো তখন অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন, কেউ বাংলায়, কেউ ইংরেজিতে, বাঙালি যারা প্রবাসী বাঙালি বা অভিবাসী বাঙালি। তো একজন বাঙালি এসে তাকে বললেন খুব ভাঙা ভাঙা বাংলায় যে আমি তো অনেক দিন দেশের বাইরে, বাংলাটা ভুলে গেছি, ভালো মতো বলতে পারি না, লিখতে তো পারিই না, তা আমি যদি আপনাকে ইংরেজিতে অভিনন্দন জানাই আপনি কি আপত্তি করবেন? রবীন্দ্রনাথ বললেন যে না, আপত্তি করবো না, আমি ইংরেজি ভাষাটা কিছু কিছু বুঝি আর কি, কিছু কিছু বুঝি। তো তখন ওই ভদ্রলোক ইংরেজিতে অভিনন্দন জানালেন, আর রবীন্দ্রনাথ উত্তর দিলেন, বুঝলুম তাহলে তুমি বাংলাটা ভুলে গেছো, কিন্তু দেখছি তুমি তো ইংরেজিটাও রপ্ত করতে পারোনি ভালো মতো আর কি। তা আমাদের সমস্যাটা হয়ে গেছে ওখানেই, আমরা কিন্তু বাংলায় ইংরেজি কোনটা কোন দিকে যাব এটা কিন্তু ঠিক করতে পারিনি। আমরা স্বাধীন হয়েছি ভাষাভিত্তিক চেতনার উপরে দাঁড়িয়ে, ভাষা আমার আত্মপরিচয় সূচক, এবং সেই জন্য বাংলা স্বাধীন হবার পরপরই সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা বাংলা হলো। কিন্তু বাংলার অবস্থাতে একটু আগেই বলেছি। আচ্ছা, আমরা এই বিষয়ে সমস্যাটা- শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে, আপনি এই জায়গা থেকেই আবার শুরু করবেন। আচ্ছা। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা শুনছিলাম, তবে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর শিগগিরই ফিরে আসছি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার। আমি আলোচনায় ছিলাম, যে জায়গাটিতে কথা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে, আজকে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভাষার প্রশ্নে কতটুকু আন্তরিক। বুদ্ধিজীবী বা শিক্ষিত সম্প্রদায়, তাদের কাছে আমার এই প্রশ্নটি বা আমার এই বক্তব্যটি, সাধারণ মানুষের কথা আমি বলছি না, তারা তাদের মতো করে ভাষা ব্যবহার করুক, কিন্তু শিক্ষিত সম্প্রদায়, আলোকিত সম্প্রদায়, তাদের কাছে যদি বাংলা ভাষা মর্যাদা ঠিকমতো স্বীকৃত না হয় তাহলে আমি যাব কোথায়? একই সঙ্গে আর একটা কথা আছে যে আমরা এই ফেব্রুয়ারি মাসটা এলেই যেন খুব বেশি মুখর হয়ে উঠি এ কথা বলতে যে জীবনের সর্বস্তরে বাংলা, আর আজও করতে পারলাম না, আমি তো শুরুতেই বললাম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ২১ মানে মাথা নত না করা, ২১-এর চেতনা। একজন মানুষের মাথা অনেক উঁচু থাকে যখন সে একাধিক ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে, বাংলার বাইরেও। যেমন ধরুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলা ছাড়াও আরও ১৭টি ভাষায় পারঙ্গমতা অর্জন করেছিলেন। তাতে কি তার বাঙালিত্ব প্রশ্নবিদ্ধ হয়েছিল? হয়নি। কাজে ইংরেজিকে আমি উপেক্ষা করতে পারবো না, এই জন্যে যে ৪০০ কোটি মানুষ, এখনও ৭০০ কোটির মধ্যে ৪০০ কোটি মানুষ ইংরেজিতে ভাব বিনিময় করে। আর বিশ্ব জ্ঞান ভাণ্ডার ইংরেজি থেকে আহরণ করতে হবে বাংলায়। এই যে আমার শিক্ষার সর্বস্তরে বা উচ্চ স্তরে বাংলার প্রচলন করতে গেলেও ইংরেজি আমার লাগবে, বাইরের বিশ্বের সঙ্গে কথোপকথন করতে গেলেও ইংরেজি লাগবে, কিন্তু বাংলাকে অমর্যাদা করে নয়, বাংলাকে সঠিক মর্যাদা দিয়ে। তো সেই জন্যে আমি মনে করি যে আমাদেরকে হতে হবে প্রধানত দ্বিভাষিক। এবং কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমরা ইংরেজিও ভালো জানি না, ইংরেজি মাধ্যম শিক্ষা চালু আছে বাংলাদেশে, ইংরেজি শেখানো হচ্ছে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। বাংলা তো উপেক্ষাই করে যাচ্ছে, যার ফলটা হচ্ছে এই, আমার কাছে মনে হয় আমরা একটা ভাষা প্রতিবন্ধী জাতি হিসাবে গড়ে উঠছি। আর একটা প্রসঙ্গ তুলে আনি, ধরা যাক বাংলায় যারা কথা বলছি তাদের মধ্যে বাক্যের শব্দের ব্যবহারে অনেক ত্রুটি আছে, উচ্চারণে ত্রুটি আছে, শব্দ ব্যবহারে ত্রুটি কেমন? যেমন ধরুন চলতি ভাষায় লেখা হচ্ছে একটি প্রবন্ধ, সেখানে যদি লেখা হয় পঞ্চদশ শতাব্দীতে ঘটনাটি ঘটেছিল, পঞ্চদশ এবং শতাব্দী দুটোই সাধু তৎসম ভিত্তিক শব্দ, এটা হবে ১৫ শতকে। আচ্ছা, আরও দেখুন, প্রায়শই দেখছি আমরা বিভিন্ন লেখায়
পরবর্তীতে কোনো ব্যাকরণ শুদ্ধ শব্দ নয়, এটা হবে পরবর্তী সময় বা পরবর্তী কালে। তারপরে ধরুন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শব্দটা চালু হয়ে গেছে, কিন্তু ব্যাকরণ শুদ্ধ হবে জন্মবার্ষিক বা মৃত্যুবার্ষিক। তো এগুলো তো কেউ খেয়াল করছে না। তো সেই জন্যে আমি মনে করি যে ওদিকটাও একটু নজর দেওয়া দরকার মান বাংলার চর্চার জন্যে। আবার সমস্যা রয়ে গেছে উচ্চারণের একটা বড় প্রতিবন্ধকতা আমাদের আঞ্চলিকতা আমার গর্ব, আমার ঐতিহ্য, কিন্তু জাতীয় পর্যায়ে আমাকে কথা বলতে হবে, লিখতে হবে মান বাংলায়, বা যে কোনো ভাষাই বলি না কেন, লিখি না কেন, সেটা মান হতে হবে। এই জন্যে উচ্চারণের অনেক সমস্যা রয়ে গেছে আমাদের, সেই জায়গাটা সচেতন হওয়া দরকার। এদিক থেকে অবশ্য অনেকটা পশ্চিম বাংলার বাঙালিরা এগিয়ে আছে। তা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি একটু বলি, আমারও ত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু কেউ আমাকে ধরিয়ে দিলে আমি সংশোধন করবার চেষ্টা অবশ্যই করব। আমরা উচ্চারণ না করে যেন উচ্চারণ করবার চেষ্টা করি, এটাই হয়েছে সমস্যা। কাজে বাংলা কিন্তু দুখানি বর্ণমালাই রয়ে গেল আজও পর্যন্ত। আচ্ছা, আমরা শুনে আসি। জি, আমরা একেবারে শেষের দিকে আছি। ডক্টর এ কে এম মাকসুদুর রহমান, যদি আমি একটু এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মনের ইচ্ছা প্রকাশ করতে চাই। বোধহয় খুব কিছুদিন পূর্বে বা দু-তিন বছরের ভিতরে কয়েকটা মোবাইল আমার হাতে এসছে। কোন মোবাইলে স্মরণ নেই, ভাষা পরিবর্তন করতে গিয়ে দেখি ইংলিশ ইউকে, ইংলিশ আমেরিকা, এটা সব মোবাইলেই সাধারণত থাকে, ইউএসএ। তো দেখলাম কানাডিয়ান ইংলিশ, সাউথ আফ্রিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ। তো কাজেই ভাষা প্রফেসর সাহেব তো আমাকে প্রথমেই বোধহয় ইন্ডিকেশন দিয়েছেন যে আমি আলাদা জগতের লোক, সাধারণ পর্যায়ের, আর অন্যই তো হলেন পণ্ডিতের তো পণ্ডিত, বড় পণ্ডিত বা মহাপণ্ডিত। যাই হোক, তো কথা গেল যে আমাদের সর্বসাধারণের জন্য এমন ব্যবস্থা থাকা উচিত, যেটা উনি স্বীকার করেছেন যে থাকবে, সবসময় সে উচ্চারণেই হোক, লেখাতেই হোক, বলাতেই হোক, থাকবে এবং থাকা উচিতও। তা না হলে আমরা প্রকাশ করতে পারবো না। আর একটা আমার অভিজ্ঞতার আলোকে বলবো, আমি তখন হার্ভার্ডের ছাত্র। তা আমি থিসিস সাবমিট করার বাদে প্রফেসরকে বললাম, তা আমাদের তো ভুল ত্রুটি, বুঝতেই পারো আমরা সেই কলোনিয়াল কান্ট্রির এমন সময়কার সে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ইংলিশের কাকে বলে তাও জানতাম না। তো সেইখান থেকে উঠে এসে তোমাদের সাথে ডোন্ট বদার, ডোন্ট ওয়ারি, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান কমিউনিকেট ইজ পারফেক্টলি অল রাইট। তো বলার উদ্দেশ্য হলো যে না, যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে বলতে পারো, তাতে ওই বানান ভুল বা উচ্চারণে ভুল সেটা শুধরিয়ে নেওয়া উচিত এবং ন্যায়ও বটে। তবে শেখার কোনো নেই, শেখার সময় আমাদের সঠিক এবং প্রকাশ করার সময় যত সঠিক করতে পারবো যতখানি সম্ভব। হয়তো ওই রকম পাণ্ডিত্য আমরা পারবো না, তাহলে আমাকে প্রতি শব্দ উচ্চারণ বা লেখার সময় ডিকশনারি বা বাংলা একাডেমির সাহায্য নিতে হবে। যেমন আমাদের এইমাত্র প্রফেসর সাহেব বললেন উচ্চারণ কীরকম হবে, সেই শতবার্ষিকী বা জন্মবার্ষিকী বা শতাব্দী কীরকম হবে, তো সেগুলো সর্বসাধারণের জন্য স্বীকৃতি নয়। বা তবে পণ্ডিত যারাই শিখাবেন আমাদের, তাদের সঠিকভাবে, সঠিক পথে এবং সঠিক নিয়মে আমাদের শিক্ষাদান করা উচিত। তাদের ঘাটতি থাকলে তারা যেন সেই ঘাটতি পূরণ করে নেয় অতি শীঘ্রই, এবং বাংলা একাডেমির সাহায্যেই হোক, সরকারের সাহায্যেই হোক, আর আমাদের পণ্ডিতবর্গের সাহায্যেই হোক। ধন্যবাদ। জি, আমরা একেবারেই শেষ প্রান্তে এসেছি। যে কথাটি বলছিলাম, যে সামগ্রিকভাবে এখন যদি আমরা বলি যে প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক, তা কমানোর জন্য আসলে কি করণীয় বলে মনে করেন? বাংলাদেশে সরকারি উদ্যোগের উপরে আমার খুব একটা আস্থা নেই। আমি মনে করি বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা বাংলার সংস্কৃতি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার লগ্ন, তাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে মান বাংলার চর্চায়, বাংলার যথাযোগ্য মর্যাদা দেবার জন্যে। আমি মনে করি তাহলেই সমাজে আলো ছড়াবে, আলোটা ক্রমেই বিস্তৃত হবে। কিন্তু সেই জায়গাটিতে এখনো যথেষ্ট ঘাটতি রয়ে গেছে আমাদের।
সেটি আমার দুঃখজনক একটা অভিজ্ঞতা আর কি। তবে আশা করছি বাংলাদেশের বুদ্ধিজীবী যারা প্রগতিশীল চিন্তার ধারক বাহক, তারা অবশ্যই নেতৃত্ব দেবেন বাংলা সঠিক মর্যাদা রক্ষার ক্ষেত্রে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। দুজন সম্মানিত আলোচকের কথায় যে বিষয়টি একেবারেই স্পষ্ট, তা হচ্ছে ২১-এর চেতনা বারবার সংকটে দিক নির্দেশক, বিভ্রান্তিতে মোহজাল ছিন্নকারী এবং আপত বন্ধাত্বে সৃষ্টিমুখরতার প্রতীক হয়ে থাকবে। সেই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।